আজকে তোমাদের সামনে এসেছি আবার একটা নতুন টপিক নিয়ে। তো এই টপিকে কি আছে, রাসায়নিক বন্ধন পার্থক্য, কিছু ব্যতিক্রম কেস সেটা নিয়ে আলোচনা করব, কিছু প্রশ্ন উত্তর এসব নিয়েও আলোচনা হবে, আর তড়িৎদ্রুততা এবং সমদ্রুততা কিভাবে পরিমাপ করব আমরা সেটা নিয়ে একটু উদাহরণ দিয়ে আলোচনা করব। তো শুরু করছি, তড়িৎদ্রুত যৌগ এবং সমদ্রুত যৌগের পার্থক্য। তড়িৎযোজী বন্ধন আর সমযোজী বন্ধনের পার্থক্য। সমযোজী বন্ধনের পার্থক্য। তো এই পার্থক্যে প্রথমেই ফার্স্ট পয়েন্ট যেটা, এটা তোমাদের সবার ভালো করে জানা, তাও মনে করিয়ে দিচ্ছি। প্রথমেই তড়িৎযোজী বন্ধন কাদের ক্ষেত্রে ঘটে, মানে কোন কোন যৌগগুলো তড়িৎযোজী বন্ধনের ফলে তৈরি হয়। সাধারণত যেসব যৌগ কঠিন অবস্থায় আমরা প্রকৃতিতে পাই, তো কঠিন যে যৌগগুলো হবে সেই যৌগগুলোই কিন্তু তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়, 1 নম্বর পয়েন্ট। কিন্তু সমযোজীর ক্ষেত্রে কি হয়, সমযোজী যৌগ কিন্তু কঠিন হয় না, সাধারণত কি হয়, তরল অথবা গ্যাসীয় যৌগগুলি সমযোজী যৌগ। তাহলে তরল বা গ্যাসীয়, তাহলে যেগুলি তরল বা গ্যাসীয় অবস্থায় আমরা প্রকৃতিতে দেখতে পাই সেইগুলোই কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছে। এবার আমরা যাব 2 নম্বর পয়েন্টে। তড়িৎযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, ক্যাটায়ন তৈরি হয় আর অ্যানায়ন তৈরি হয়। সেই জন্য কি বলেছিলাম, ক্যাটায়ন অ্যানায়ন যাদের ক্ষেত্রে তৈরি হয়, ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে বলে এরা তড়িৎ পরিবহনে সক্ষম। তাহলে এরা কি, তড়িতের সুপরিবাহী, তড়িতের এরা সুপরিবাহী। কিন্তু সমযোজীর ক্ষেত্রে কি হয়, এরা ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করতে পারে না, তো এদের ক্ষেত্রে কি হবে, তড়িতের কুপরিবাহী হবে, তড়িতের কুপরিবাহী। এই হয়ে গেল আমাদের 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি, এরা কি হয়, এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বেশি হয়, তাই তো। তাহলে কঠিন যেহেতু, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, তাহলে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। আর এক্ষেত্রে এ যেহেতু সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি করে, প্রথমেই বলেছি এ তরল আর গ্যাসীয় হয়, তো যেসব যৌগ তরল বা গ্যাসীয় অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, কম তো হবেই, স্বাভাবিক ব্যাপার। তো কি, এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি হয়, কম। আমরা কিন্তু এগুলো ভালো করে বুঝতে পারছি যে কেন কঠিন হয়, কেন উল্টো তরল গ্যাসীয় হয়, এরা কেন সুপরিবাহী হয়, এরা কেন কুপরিবাহী হয়, নিশ্চয়ই বুঝতে পারছো। তো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কেন, কঠিন হওয়ার জন্য, আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম কেন, এরা তরল আর গ্যাসীয় হওয়ার জন্য, তাই তো। এবার গেল কি 4 নম্বর পয়েন্ট, এরা সাধারণত এদের সমবায়বত ধর্ম দেখা যায় না। তাহলে কি লিখবো, এদের
সমবয়বতা ধর্ম দেখা যায় না। আর এদের ক্ষেত্রে কি হয়? সমবয়বতা ধর্ম দেখা যায়। তাহলে 4 নম্বর পয়েন্ট কি হবে? সমবয়বতা ধর্ম দেখা যায়। এই হয়ে গেল 4 নম্বর পয়েন্ট। এবার আসবো 5 নম্বর পয়েন্ট। এরা কি হয়? ধ্রুবীয় প্রকৃতির হয়। এরা ধ্রুবীয়। আর এরা কি হয়? এরা অধ্রুবীয়। এবার লাস্ট পয়েন্টে আসি। এরা কি? জলে দ্রাব্য। তড়িৎ যৌগগুলো কি হয়? জলে দ্রাব্য। আর এরা হচ্ছে জলে অদ্রাব্য। জলে এরা দ্রাব্য আর জৈব দ্রাবকে অদ্রাব্য, তাই তো? জৈব দ্রাবকে অদ্রাব্য। আর তারা জলে অদ্রাব্য আর জৈব দ্রাবকে দ্রাব্য। জলে অদ্রাব্য জৈব দ্রাবকে দ্রাব্য। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 6টা পয়েন্ট। পার্থক্য আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। এবার আমরা যাব নেক্সট পয়েন্টে, তড়িৎ যোজ্যতার পরিমাপ আমরা করব আর সমযোজ্যতার পরিমাপ কি করে করব। তো আমরা কি করে পরিমাপ করব? প্রথমে যদি দেখি, তড়িৎ যোজ্যতার পরিমাপ, আর এদিকে করছি সমযোজ্যতার পরিমাপ। ঠিক আছে, সমযোজ্যতার পরিমাপ। তড়িৎ যৌগ গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটাকে আমরা কি বলবো? তড়িৎ যোজ্যতার পরিমাপ। এখানে আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি, কোন যৌগের তড়িৎ যোজ্যতা আমরা কি করে মাপবো? আমি তো সংজ্ঞা বলে দিলাম, তোমরা শুনিয়ে নিলে, কিন্তু মাথায় কিছু ঢুকলো কিনা আমি বুঝতে পারছি না। তো মাথায় ঢোকাতে গেলে আমাদের অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে যে হ্যাঁ কিভাবে বের করা যায়, কিভাবে আমরা দেখবো। তাহলে আমরা কি করবো? আমরা আসি দেখি কি করে করা যায়। তড়িৎ যদি একটা যৌগ নিলাম MgO, MgO এর ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12। তাহলে আমরা এটাকে একটু ভেঙে চুরিয়ে দেখি কি হয়। ম্যাগনেসিয়ামের 12 ভাঙলে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যাকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দেখা যাচ্ছে? 2 8 2। আর অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। তাহলে ভেঙে চুরিয়ে দেখি, 2 আর 6। তাহলে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 2 1 2। আর অক্সিজেনের কত? 1 2 3 4 5 6। মানে বাইরের পক্ষে দুটো আছে। আর এই যদি নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো অষ্টক পূর্ণ করতে চাই কি করতে হবে? ও কি করবে? 2 অক্সিজেনকে দিয়ে দেবে। তো দিচ্ছে, অক্সিজেনকে 2 দিয়ে দিল, আর অক্সিজেনও 2 কি করলো? নিয়ে নিল। নিয়ে 6 এর সঙ্গে 2 যোগ হয়ে অক্সিজেনের হলো 8টা, তাই তো? আর
আর এরও হয়ে গেল 8টা। তো আমাদের তড়িৎ বন্ধনের যে নিয়ম, সেই নিয়ম মেনে চললো। এমজির ক্ষেত্রে কি দেখাচ্ছে? এমজির ক্ষেত্রে এমজি দুটো বেরিয়ে গেছে, 2 প্লাস অক্সিজেনের ক্ষেত্রে কি অষ্টপূর্ণ অক্সিজেনের হয়ে গেল 1 2 3 4 5 6 7 8, তাই তো? এবার কি দাঁড়ালো তাহলে? অক্সিজেনের দুটো ঢুকে গেছে বেশি, দুটো ইলেকট্রন ঢুকে গেছে বেশি, 2 মাইনাস হয়ে গেছে অক্সিজেনের। তাহলে এই হলো এম জি ও, আমাদের এটা প্রোডাক্ট, তাই তো? তাহলে এখানে আমরা সংজ্ঞাতে কি বলেছিলাম? কি করে তড়িৎদ্বৈততা পরিমাপ করব? তড়িৎ যৌগ গঠনের সময় কোন মৌলের একটি পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। এমজি কি করলো? এমজি দুটো ইলেকট্রন ওকে দিল আর এ দুটো ইলেকট্রন নিল। তাহলে এখানে আমরা এর তড়িৎদ্বৈততা কত হচ্ছে? দুটো, মানে 2 2। তাহলে এখান থেকে আমরা তড়িৎদ্বৈততা কি করে পরিমাপ করতে হয় বুঝতে পারলাম। শুধু সংজ্ঞা বলে দিলে হবে না, বুঝতে হবে যে হ্যাঁ সত্যি তো কি করে হয় দেখি। তাহলে আমরা একটা অ্যাপ্লাই করে দেখেও নিলাম কি করে তড়িৎদ্বৈততাকে পরিমাপ করা যাবে। ঠিক আছে, তো হয়ে গেল। এবার সমযোজতে আসি। সমযোজতার পরিমাপটা কি করে করা হয়? সমযোজী যৌগ গঠনের সময় কোন মৌলের একটি পরমাণু যতগুলি সংখ্যক ইলেকট্রন জোড় গঠন করে তাকেই আমরা বলবো, সেই সংখ্যা দিয়ে আমরা মৌলের সমযোজতার পরিমাপ করব। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা উদাহরণ করালাম। এটা একটা উদাহরণ দিয়ে দেখা যাক, তাহলে বুঝতে পারবো, বুঝতে সুবিধা হবে। আমরা আসি CH CL3। এর ক্ষেত্রে কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে। তো আমরা তিনটাকে আলাদা আলাদা করে দেখব, অবশ্যই লুইস ডট গঠনের মাধ্যমে। এটাও লুইস ডট গঠনের মাধ্যমে দেখেছি, এটাও লুইস ডট গঠনের মাধ্যমে দেখব যে কতগুলো ইলেকট্রন জোড় ওরা গঠন করলো। তাহলে প্রথমে তাহলে মাঝে কি আছে? মাঝে আছে কার্বন, তাহলে সি লিখলাম। তারপর এখানে আছে হাইড্রোজেন, ও একা আছে, একটাই হাইড্রোজেন, তো আমি এখানে লিখলাম। ঠিক আছে, আর তিনটে ক্লোরিন আছে, তাহলে এখানে একটা ক্লোরিন দিচ্ছি Cl, এখানে একটা Cl দিচ্ছি আর এখানে একটা Cl দিচ্ছি। হলো। এবার আমরা কি করব? হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, তাহলে দিলাম 1। ক্লোরিনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 7টা, তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন গুলো লিখি। 1 2 3 4 5 6 7। সেম এদের ক্ষেত্রে হবে 1 2 3 4 5 6 7। হলো। 1 2 3 4 5 6 7। বাকি থাকলো কার? কার্বনের। কার্বনের কটা? 4টে, তাহলে 1 2 3 4। বিভিন্ন আলাদা আলাদা করে ইলেকট্রনের সিম্বল গুলো করেছি, কেননা সবগুলো একই রকম হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমারও বোঝাতে অসুবিধা হবে, শুধু তোমাদের নয়। তো কি করে আমি করবো এটা? হাইড্রোজেনে একটু গোল ব্যবহার করেছি, এর একটু ডট ডট দিয়ে ব্যবহার করেছি, ক্রস দিয়ে ব্যবহার করেছি। তো এবার তোমরা বলতে পারো যে কিভাবে সব গুলিয়ে যাচ্ছে, কি করে বুঝবো? তো লুইসের গঠনটা করে দেখি কি করে বোঝা যায়। তো হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌল কোনটা? হিলিয়াম, তাই তো? তো হাইড্রোজেনের যেহেতু হিলিয়াম, ওর দুটো হলেই হয়ে যাবে। তো ও কার্বনের কাছ থেকে নিয়ে সমানভাবে ব্যবহার করবে, করে ও স্টেবিলিটি বা স্থায়িত্ব পেয়ে গেল। এবার কি করবে? এবার ক্লোরিন বাইরে আছে 7টা, ওর লাগবে আর একটা, তো ও কার্বনের কাছ থেকে একটা ব্যবহার করার অধিকার পেয়ে গেছে, তাই তো? এই ক্লোরিনও সেম, একটা করে ব্যবহার করার অধিকার দিয়ে দিয়েছে। এইটারও সেম। কার্বন তো সবাইকে ব্যবহার করার অধিকার দিল, কিন্তু কার্বন কি কারোর কাছ থেকে কিছু পাবে না? ও কি এমনি দেবে? নিশ্চয়ই নয়। তো ও কি করবে? সবার কাছ থেকে যেমন একটা করে ব্যবহার করার অধিকার দিয়েছে, ও সবার কাছ থেকে একটা করে ব্যবহার করবে নিয়ে। এত কি সহজ?
তো কি করছে, হাইড্রোজেনের কাছ থেকে একটা নিল, এই ক্লোরিনের কাছ থেকে একটা নিল, এই ক্লোরিনের কাছ থেকে একটা নিল, এই ক্লোরিনের কাছ থেকে একটা নিল। দেখো গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে, সবার একটা করে হয়েছে। হলো আমাদের লুইস ডটের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কিভাবে কি হলো। তাহলে বন্ডগুলো করি, কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড একটা, কার্বনের সঙ্গে ক্লোরিনের বন্ড একটা, এই ক্লোরিনে একটা বন্ড, এই ক্লোরিনে একটা বন্ড। তাহলে 1 2 3 4। আমাদের সমযোজতার পরিমাপ যখন সংজ্ঞা বলেছিলাম, কি বলেছিলাম, কোনো মৌলের একটি পরমাণু যতগুলো ইলেকট্রন জোড় গঠন করে সেই সংখ্যাকে আমরা কি বলবো, ওই মৌলের সমযোজতার পরিমাপ আমরা নির্ণয় করব, তাই তো। তাহলে কতগুলো ইলেকট্রন জোড় গঠন করেছে, দুটো ইলেকট্রন থাকলে আমরা ইলেকট্রন জোড় করবো তো। তাহলে কি, একটা দুটো তিনটে চারটে, তাহলে এর সমযোজতার পরিমাপ কত, 4। এবার আমরা যাব পরের টপিক। কিছু প্রশ্ন আছে, অনেক তো বোঝা হলো, এবার আমি দেখি তোমরা কতটা বুঝেছো। আমি প্রশ্নগুলো দিচ্ছি, সাথে উত্তরও করে দেবো, কিন্তু উত্তরটা না আসলে নিজেরা করার চেষ্টা করলে বেটার হয়। তারপরে চেষ্টা করো, তারপর যদি না পারো শুনো যে কেমন ঠিকঠাক হলো কিনা, মিলিয়ে তো দেখতেই হয় ঠিক হয়েছে কিনা, তাই না। তো আমি আসি, একটা কোশ্চেন দিছি তোমাদেরকে, তোমরা দেখো, তড়িৎদ্রব্য যৌগ এবং সমযোজী যৌগ দুটোকে যদি আমি মিশিয়ে একসাথে দিই, তোমরা কি বাঁচতে পারবে কোনটা তড়িৎদ্রব্য আর কোনটা সমযোজী? আমি তড়িৎদ্রব্য আর সমযোজী সবগুলো অনেকগুলো উদাহরণ একসাথে মিশিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা খাতায় করে দেখো তো পারো কিনা। এর মধ্যে দুটোকে ভাগ করো, এর মধ্যে বলো যে এইগুলো তড়িৎদ্রব্য আর এইগুলো সমযোজী, তারপরে আমার অ্যান্সারটা দেখে মিলিয়ে দেখো ঠিকঠাক মিলছে কিনা। তাহলে আমি ভাবলে তোমরা বুঝতে পারছো। C2H2 এটা কি, অ্যাসিটিলিন, তাই তো। আমি জি লিখলাম মানে গ্যাসের সিম্বল। এবার SO2N2O, এটাকেই আমরা লাফিং গ্যাস বলি। লাফিং গ্যাস কি জানো তো, যে গ্যাসটা হাসানোর জন্য ব্যবহার করা হয়, তাই তো। তোমরা কি এমনি হাসো? তাহলে এটাকে আমরা লাফিং গ্যাস বলি। এটা কোন কি যৌগ দেখে বুঝতে পারছো? ভেবে দেখো কি যৌগ। MgO, কেরোসিন, KCl, NaOH, CH, Cl3, আর হচ্ছে HCl, G, আর একটা HCl। এখানে HCl দুটো G আর L দেওয়ার কারণ তোমরা কি জানো? HCl G বলতে HCl গ্যাসীয় অবস্থায় HCl, আর HCl বলতে লিকুইড অবস্থায়। দুটোকে HCl, কিন্তু দুটোর নাম কিন্তু আমরা আলাদাভাবে চিনি। একটাকে কি বলি, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আর একটাকে কি বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl এর মধ্যে একটা ব্যতিক্রমী ব্যাপার আছে, সেটা নিয়ে পরে আসছি। আগে এটা শোনো, এখানের মধ্যে কোনটা সমযোজী আর কোনটা তড়িৎযোজী তোমাদেরকে বাঁচতে হবে। তো তোমরা দেখে কি বুঝতে পারবে কোনটা সমযোজী কোনটা তড়িৎযোজী? এত সহজ বোঝা? সহজ, অবশ্যই বুঝতে পারবে। কেন পারবে না? দেখেই বুঝতে পারবে। কি করে পারবে? সমযোজী যৌগের ক্ষেত্রে কি হয় জানো? আমি দেখাচ্ছি। সমযোজী আর তড়িৎযোজী কি হয় জানো তো? আমরা পার্থক্যের মধ্যেই করেছি। সমযোজী যৌগগুলো কি হয়, সাধারণত তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে। তো আমরা যখনই দেখবো কোনো জিনিস দেখলে বুঝতে পারবো যে এটা তরল বা গ্যাসীয়, তখন সেটা সমযোজী হবে, 1 নম্বর পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট কি, কোনো যৌগে যদি কার্বন পরমাণু থাকে তখন সেটা সমযোজী হয়। তাহলে আমরা লিখে দেখি, এর মধ্যে কঠিন কোনটা আছে আমাদেরকে ভাবতে হবে, ভেবে সেটাকে বসাতে হবে তড়িৎযোজীর ঘরে। আর এর মধ্যে তরল বা গ্যাসীয় যেগুলো আছে সেগুলোকে আমরা ভেবে নেব যে এগুলো সমযোজী হতে পারে। তড়িৎযোজী যৌগগুলো ধাতু অধাতু মিলিয়ে তৈরি হয়। তো NaOH কি দিয়ে তৈরি, একটা ধাতু আর একটা অধাতু। তাহলে NaOH কে আমরা Na+OH- আয়ন ভাগ করে করি, সেই জন্য এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা তড়িৎযোজী হবে। তাহলে আমি বসিয়ে দিই NaOH, এ গেল তড়িৎযোজীর ঘরে। আর সমযোজীর ক্ষেত্রে কি বলেছিলাম, কার্বন পরমাণু থাকলে সেটা সমযোজী হয়। প্রথমেই অ্যাসিডিটির ক্ষেত্রে কার্বন পরমাণু আছে C2H2, তাহলে এটা সমযোজীর ঘরে চলে গেল। এবারে আমরা করব SO2। SO2 ক্ষেত্রে কি করে ভাববো, SO2 গ্যাস, তাই তো? তাহলে গ্যাস যেহেতু ওটা কার ঘরে যাবে, সমযোজীর ঘরে যাবে। N2, এক্ষুনি বলেছিলাম N2 লাফিং গ্যাস, এটাও গ্যাস। গ্যাস মানে কার ঘরে যাবে, সমযোজীর ঘরে যাবে। বসালাম সমযোজীর ঘরে N2। এবার MgO, Mg কি ধাতু আর ও অধাতু, তাই তো? তাহলে ধাতু অধাতু যখন মিলে হয় তখন কি হয়, তড়িৎযোজী হয়। তাহলে এর ঘরে চলে গেল ধাতু। এখানে লিখে রাখছি একটা রুল, ধাতু আর অধাতু মিলে হয়। ধাতু আর অধাতু মিলে যেটা হয় সেটা তড়িৎযোজী হয়। আর কঠিন হলে হয়, আর এর ক্ষেত্রে কি হয় বলতো, ধাতু ধাতু একসঙ্গে মিললে সেক্ষেত্রে সমযোজী হয়, অধাতু অধাতু একসঙ্গে মিললে সেক্ষেত্রে সমযোজী হয়। আর কি হয়, কার্বন পরমাণু যেখানে থাকে সেক্ষেত্রে সমযোজী হয়। তাহলে ধাতু আর ধাতু থাকলে সমযোজী, অধাতু আর অধাতু থাকলে সমযোজী। আর কি হয়, কার্বন থাকলে সমযোজী। তোমরা যদি এই 3টে রুল ফলো করো, আর এইখানে যে এই রুলগুলো দিয়েছি এখানে এই রুলগুলো যদি ফলো করো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে কোনটা সমযোজী আর কোনটা তড়িৎযোজী। কিছু ব্যতিক্রমী কিছু তো আছে, সব সময় তো আর সবকিছু একই নিয়মে চলবে না, কিছু তো ব্যতিক্রম জিনিস থাকবেই, তাই না? তো এখান থেকে আমরা কতটা করলাম, একটা করলাম। কেরোসিন কি লিকুইড, তো কেরোসিন কি হবে, সমযোজী। এবার দেখি কি আছে, KCl। কে কি ধাতু আর Cl অধাতু, তাহলে এই কার ঘরে যাবে, চলে গেল এর ঘরে। K+Cl- তৈরি হয়, তাই তো? হয়ে গেল এর ঘরে। H2O, জল কি লিকুইড, জল খাও তো, জানো তো লিকুইড, ঠিক আছে। H2O, এবার CaCl এও গেল সমযোজীর ঘরে। কেন গেল, কার্বন আছে। আমরা যদি এটা নাও জেনে থাকি, আমরা তো সবটা জানি না, কোনটা কঠিন, কোনটা তরল, কোনটা গ্যাসীয়, সবগুলো তো আমাদের জানা নেই। কিন্তু আমরা এটা জানি যে এখানে কার্বন আছে। এই যখন কার্বন আছে আর জানার দরকার নেই, এই চলে যাবে সমযোজীর ঘরে। ঠিক আছে, চলে গেল সমযোজীর ঘরে। এবার কি আছে, এই শেলটাকে নিয়ে যত ঝামেলা। বলেছিলাম সবাই তো সমান নয়, তো ও একটা আছে গন্ডগোল করার জন্য। আমরা একটা নির্দিষ্ট নিয়মে চলছিলাম, ও সেটাকে এসে বিগড়ে দিল, তাই না? তো দেখি ও কেমন বিগড়াতে পারে, কিভাবে বিগড়ে দেয়। প্রথমে আসি HCl গ্যাস। HCl যখন গ্যাস অবস্থায় থাকে তখন ও কোনো রকম কোনো যন্ত্রণা দেয় না, ও সরাসরি বলে দেয় আমি সমযোজী যৌগ।
আমাকে নিয়ে কোনো ঝামেলা নেই। HCl গ্যাস অবস্থা থাকাকালীন ওকে আমরা কি বলি? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তাই তো? সমযোজী। তো আমরা লিকুইডটা দেখি। HCl যখন লিকুইড অবস্থায় যায় তখন কি করে দেখো। HCl লিকুইড, লিকুইডকে আমরা কি বলি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো? আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? আমরা বলেছিলাম সমযোজী যৌগরা জলে অদ্রাব্য, কিন্তু জৈব দ্রাবকে এরা দ্রাব্য। আর তড়িৎযোজী যৌগরা জলে দ্রাব্য, জৈব দ্রাবকে অদ্রাব্য। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl ওসব কথা মানে না, ও ওর মতো চলে। কারো কথা, কারো কোনো রুল মানার কোনো প্রয়োজন বোধ করে না। যদিও ও লিকুইড অবস্থায় আছে তবু কিছু কিছু ভেলকিও দেখায়। কি করে? HCl জলের সঙ্গে করে। কিরম করে করে? দেখ কিরম করে করে। H3O প্লাস কি তৈরি হলো? ক্যাটায়ন। প্লাস Cl মাইনাস। তো আমরা কি জানি? ক্যাটায়ন অ্যানায়ন কারা তৈরি করে? তড়িৎযোজী যৌগরা। ও তো সমযোজী যৌগ, ও কেন তৈরি করলো? ও তৈরি করার তো কথা নয়, কিন্তু তাও করে। সেই জন্যই ওর ব্যতিক্রম কেস। সেই জন্য আমরা বলেছিলাম যে ও ব্যতিক্রম কেস দেখায়। তো তোমরা আশা করি বুঝতে পারছো। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে, কোনো সমস্যা নেই। এবং কমেন্ট বক্স তো ফাঁকা, কমেন্ট বক্সের উত্তরগুলো যদি পারো পাঠিয়ে দিও। আর আজকের মতো এখানেই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।